সকাল 8টার কোঠায় পিটপিট করে চোখ খুলো মিহি। মাথাটা ভীষণ ভার, জ্বলছে চোখ দুটো। কমফোর্টারে উষ্ণ আরাম থেকে উঠল ধীরে ধীরে, মাথা চেপে চোখ ধীরে ধীরে মেলালো সম্পূর্ণ। আশপাশটা নজরে আসতেই চমকে উঠল, ভরকালো ছট করে, বিরক্ত হলো পিটপিট অক্ষি যুগল। স্যাত করে উঠল মিহি। কোথায় ও? অচেনা জায়গায়, কার ঘর এটা? মিহি আশপাশ থেকে এবার নিজের দিকে চোখ ফেরালো, আটকে উঠল দ্বিগুণ। কিসব পরনে ওর? ওর ড্রেস কোথায়? মিহি পরনে ঢিলাঢালা একটা ফুল হাতা টি শার্ট, যেটার গলা কাঁধে নেমেছে, ঢিলে হয়ে খুলে যাচ্ছে মনে হচ্ছে। ঢিলাঢালা একটা প্যান্ট পরনে, মিহি তলিয়ে গেছে মনে হচ্ছে। বৃহৎ নয়নে তাকালো ও, শ্বাস আটকে গেছে গলায়। কোথায় ও? আর এসব কি করে হলো? মিহি শ্বাস টানলো, স্থির হলো। ওর পরনে টি শার্ট থেকে মিষ্টি একটা গন্ধ আসছে, যেটা পরিচিত। মিহি শার্টের কলারের অংশে নাক ডোবালো, চোখ বুজে টেনে নিল গন্ধটা। আন্দাজ ঠেকতেই আটকে উঠল পুনরায়, ধারণা জাগলো অনেক কিছু। গলা শুকিয়ে আসছে মিহির। ও পুরো ঘর দেখলো ভালোভাবে, খানিক অন্ধকার ঘর, লাইট নেভানো, বারান্দার পর্দা টেনে রাখা যাতে মিহির ঘুমে বিভ্রান্তি না ঘটে, তাই এসব। মিহি নামলো ধীরে ধীরে, সোজা হয়ে দাঁড়াতে টি শার্ট নামলো হাঁটু পর্যন্ত, প্যান্ট পেরিয়েছে পায়ের গোড়ালি, টি শার্টের গলা নেমে যাচ্ছে কাঁধ থেকে। মিহি নিজেকে দেখে ঠোঁট উল্টালো, পিটপিট করে বেরোলো ঘর থেকে। করিডোর থেকে নিচে তাকালো, কাউকে নজরে আসলো না নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মিহি, কেঁপে কেঁপে পা বাড়ালো এদিক ওদিক চেয়ে চেয়ে। বিশাল ড্রয়িং রুম পুরোটা ফাঁকা। ঢুকিল মিহি, চোখে মুখে আতঙ্ক। এক জায়গায় থমকে ঘুরলো চারপাশ, আচমকা একটা পুরুষালী ভরাট কণ্ঠ। উঠে পড়েছ? আটকে উঠল মিহি, চাইল তড়িতে, ঝট করে কেঁপে উঠল পুরো চিত্র। বিশাল আকার সিঙ্গেল সোফায় রাফি বসে, উপর থেকে দেখা যায়নি, হাতে ল্যাপটপ, পরনে ধূসর রঙা টি শার্ট। মিহির আতঙ্কিত মুখখানা দেখে ঠোঁট চেপে হাসলো রাফি। ল্যাপটপটা রেখে উঠে দাঁড়ালো ও এগিয়ে আসতে পেছালো মিহি, বলল থেমে থেমে, আমি আমি কেন এখানে? কোথায় নিয়ে এসেছেন আমায়? জানি না কোথায়। রাস্তার পাশে একটা পরিত্যক্ত সাজানো গোছানো বাড়ি পেলাম, ফাঁকা ছিল, তাই তোমায় নিয়ে ঢুকে পড়েছি। মিহি প্যাঁচাতে প্যাঁচাতে নিচু সরে ভয় জড়িত কণ্ঠে বলল, আমার আমার ড্রেস কে চেঞ্জ করেছে? এসব কোথা থেকে আসলো? রাফি এদিক ওদিক তাকালো, খানিক ভাবুক করলো মুখভঙ্গিমা, থুতনিতে 2 আঙ্গুল রেখে বলল ভনিতাহীন, আশেপাশে তো কাউকে দেখছি না, তুমি খুঁজে দেখো, যদি কাউকে পেয়ে থাকো। আর যদি না পেয়ে থাকো তাহলে যাকে একমাত্র দেখেছো সে চেঞ্জ করেছে হয়তো। মিহি থামলো, সজল হয়ে আসছে চোখ, মাথা ভন ভন করছে, চেঁচিয়ে উঠল ও। কি বলছেন এসব? বলুন, আমার ড্রেস চেঞ্জ করেছে কে? রাফি উত্তর করলো না, উল্টো ঠোঁট কামড়ে বলল। আমার টি শার্টের প্যান্টে তোমাকে কিন্তু দারুণ মানিয়েছে। বিরক্ত হলো মিহি, কটাক্ষ করলো। অসভ্য লোক। কালকের কথা মনে পড়তেই ফুপিয়ে উঠল মিহি। এই লোকটা মেরেছিল ওকে, কিনা কি বলেছে, আর এখন? চোখ মুখ কুচকে নাক টানলো মিহি, পিছনে পিছিয়ে ধপ করে বসলো সোফায়, দোয়াতে মুখ ঢেকে কেঁদে উঠল। রাফি জিভে কামড় বসালো, বেশি বেশি হয়ে গেছে। ও এগিয়ে বসলো মিহির সম্মুখে, ওর হাত দুটো সরাতে ছ্যাদ করে উঠল মিহি। ছবেন না আমায়, দূরে যান। রাফি বলল আলতো স্বরে। আমি চেঞ্জ করিনি, ফিমেল হাউস সিটার আছে, উনি করে দিয়েছেন। থামলো মিহি, হেসকি তুলে বলল, তাহলে বললেন কেন? এমনি, সত্যি বলছি, আমি চেঞ্জ করিনি। হাউস সিটার আসলে ওনাকে জিজ্ঞেস করে নিও। একটু থেমে রাফি ধীর কণ্ঠে ডাকলো। মেহি। চোখ তুলে তাকালো মিহি। রাফির অদ্ভুত দৃষ্টি চেয়ে থেকে প্রশ্ন করলো রাফি। সারফারাজের সাথে কি সম্পর্ক তোমার? ফোপাচ্ছে মেয়েটা, ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাদের নেই বাধ্যের মতো উত্তর করলো। কোনো সম্পর্ক নেই। তাহলে ওইসব বললো কেন কাল? জানি না। মিহি একটু থেমে বলল, আব্বু ওনার সাথে বিয়ে ঠিক করেছিল আমার, আমি জানতাম না। আব্বুর শেষ ইচ্ছা এটা, এখন আমার আর কিছু করার নেই। কথা শেষ করে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। রাফি বলল, কে বলেছে তোমাকে এসব? উনিও বলেছে, আর আম্মু। তাই তো সবার থেকে দূরে চলে এসেছিলাম। আব্বুর মৃত্যুর পর আমাকে না জানিয়ে হঠাৎ উনি বাড়ি ছাড়ালেন আমাদের, তারপর দিনই দেশ ছাড়ালেন। আমি কারোর সাথে কন্ট্যাক্ট করিনি, কেন জানেন? কারণ আম্মু কসম দিয়েছিল আমায় যেন কারোর সাথে কোনো সম্পর্ক না রাখি, রুহির সাথেও না। ফোনও নেই আমার কাছে। আমি আম্মুকে হারাতে চাই না, কথার অবাধ্য হতে চাই না তার। আব্বুকে তো হারালাম, তার শেষ ইচ্ছাটা না হয় পূরণ করি। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সারফারাজকে বিয়ে করবে তুমি? মিহি উত্তর করলো না, ফোপালো শুধু।
পানি গড়িয়ে পড়ছে চোখ থেকে গাল বেয়ে। রাফি হাত বাড়িয়ে ওর গালে রাখলো। ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল মিহি। অনুভূত হলো চিনচিনে ব্যথা। চোখ মুখ ব্যথায় বিকৃত করতে তৎক্ষণাৎ হাত সরালো রাফি। বলল, আমিও যদি মরে যাই তাহলে আমার শেষ ইচ্ছেটা থাকবে তোমাকে পাওয়ার। বেঁচে থাকতে আমার শেষ ইচ্ছেটার মূল্য দাও। মরে গেলে কিন্তু পাবে না আমায়। কেঁপে উঠল মিহি। বলল থতমত স্বরে, কি সব বলছেন? মরে যাওয়ার কথা। যদি মরে যাই কথা শেষ করতে পারল না, আটকে দিল মিহি। বলল নিজেকে স্বাভাবিক করে, আমার জন্য মরবেন? তোমাকে পেলেই বাঁচব। আন্টিকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু একটু প্রশ্রয় দাও আমায়। কি আছে আমার মাঝে? তোমার মাঝে তুমি আছো, যে অন্যদের মাঝে নেই। আর আমারই তোমাকে চাই, অন্যদের নয়। যদি আমি আপনার না হই? মরে যাব। লীনা আপুকে বিয়ে করে নিন। উনি চায় আপনাকে। আমাদের তাকেই বেছে নেওয়া উচিত যে আমাদের চায়। তাহলে তুমি আমাকে নিয়ে নাও। আমি তো তোমাকেই চাই। মিহির কণ্ঠ জড়িয়ে আসছে, পানি পড়ছে চোখ থেকে। মন মানছে না। রাফি হাত বাড়িয়ে ওর গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছিয়ে দিতে সূচক মৃদু আর্তনাদে কুকিয়ে উঠল মেয়েটা। গাল জ্বলছে এখনো। রাফি সশব্দে আটকে উঠল। সরি, লেগেছে ভীষণ। সরি জান, আমি মারতে চাইনি তোমায়। মাথা ঠিক ছিল না আমার। কখন হাত উঠে গেছে নিশ্চয় বুঝতে পারিনি। সরি, এবারের মতো ক্ষমা করে দাও। কাল রেগেছিলাম একটু। নাক টেনে অভিমানী কণ্ঠ ভেসে আসলো মিহির। কেউ একজন বলেছিল আমার প্রতি নাকি তার রাগ আসে না। রাফি নরম হাসলো, আরো একটু দূরত্ব ঘুচালো। বলল হিমশীতল কণ্ঠে, সে একজন আজ আবার বলছে আর কখনো সে রাখবে না তোমার উপর। এটাই শেষ। মিহির অভিমানী কণ্ঠে তো ভালো, ঠোঁট উল্টে অভিযোগ করলো, আপনি মেরেছেন আমায়, আর মারবো না, বকেছেন, আর বকবো না, ধমকেছেন, আর ধমকাবো না, রাগ দেখিয়েছেন, আর কখনো দেখাবো না, কষ্ট দিয়েছেন। আর একটুও দেবো না। মিহি সজল চোখে ঠোঁট উল্টে মুচকি হাসলো। অভিমানী কণ্ঠ ঠেলে খাদে নামালো কণ্ঠ। কথার টোন একই রেখে বলল, চোখে চোখ রেখে, ভালোবেসেছেন? আরও বাসবো, অনেক অনেক বেশি বাসবো, সারা জীবন বাসবো। ভালোবেসেছি, বাসি, আর বাসবো। জীবনের শেষ নিঃশ্বাস অবধি শুধু তোমাকেই ভালোবাসবো। তুমি চাইলেও বাসবো, না চাইলেও বাসবো। এই রোজান রফি চৌধুরী শুধু তোমাকেই ভালোবাসবে, শুধু তার ব্লসমকেই ভালোবাসবে। সত্যি ভালোবাসেন তো? এখনো অভিমানী স্বর মিহির, খানিক সন্ধিয়ানো বটে। রাফি ওর দিকে এগুলো আর একটু, চোখে চোখ রেখে বিমোহিত দৃষ্টিতে চেয়ে আবেশিত ফিসফিস কণ্ঠে বলল, আমার চোখের দিকে তাকাও। মিহিত তাকেই ওর চোখের দিকে। আরও গাঢ় হলো দৃষ্টির মিলন। একে অপরের চোখে ডুবে কিছুকাল নীরবতায় বেরোলো। রাফি বলল, এবার কি কি দেখতে পেলে? মিহির ঠোঁটের কোণা কামড়ে খানিক ভাবুক ভঙ্গিতে বলল, আপনার চোখের মনি একটু লালচে। এতদিন তো দেখিনি, আজ লক্ষ্য করলাম। আশঙ্কিক তাজ্জব বনে পরমুহূর্তে হেসে ফেল রাফি, একই সাথে মিহিও। লাজুকতায় মুখ নামায় মিহি, চোখের পাপড়ি ভেজা এখনো। রাফি হাসি আটকে আবার পূর্ণ দৃষ্টিপাত করলো। দীর্ঘশ্বাস টেনে হাত বাড়িয়ে চোখের পাপড়িদ্বয় মুছিয়ে দিল। আবেশে চোখ বুঝল মিহি, কাঁপলো পুরো চিত্র। শ্বাস আটকালো গলায়। রাফি ওর এমন অবস্থা দেখে ঠোঁট চেপে হাসলো, ডাকলো হাসকি স্বরে, ম্যাডাম। ঝট করে চোখ খুলো মিহি। রাফি ওর কোলে আড়াআড়িভাবে নিজের হাত রাখলো, সেখানে থুতনি ঠেকে মিহির পানে প্রগাঢ় বিমূর্ত দৃষ্টিতে চেয়ে বলল একই স্বরে, আমার চোখের মনে কিন্তু আপনি। এভাবে সারা জীবন আমার চোখের মনে হয়ে আমার চোখের সামনে থাকবেন। লাজুকতায় নিজেকে মরিয়ে ধরা দেবেন আমার খানিক লালচে চোখের মরিতে। তাতেই হবে আমার, আর কিচ্ছু চাই না। আমার চোখের মনে হয়ে আমার চোখের মনে কোথায় ঠাঁই নিয়েন শুধু, যেন আপনাকে ছাড়া আমি অন্ধ হয়ে যাই। অন্ধ হওয়ার পর শুধু ভিক্ষা করতে না পাঠালেই হবে। ঠোঁট কামড়ে রসিক স্বরে শেষ কথাটা বলল রাফি। মিহি হেসে ফেলল আবারও। কি স্নিগ্ধ হাসি তার ব্লসমে, যে হাসিতে কোনো অভিমান নেই আজ, নেই কোনো রাগ, শুধু স্নিগ্ধতা। রাফি বিমূর্ত এই লাগামহীন সৌন্দর্যময় হাসির ক্ষীণ ঝংকারে ঢোক গিল ও নিজের মাঝেই বিড়বিড় করল, অবশেষে তুমি আমার। কথাটা পৌঁছেছে মিহির কানেও। রাফি এতটা কাছে থাকা সত্ত্বেও অস্বস্তি হচ্ছে না আজ, অথচ মাঝে মাঝে ও চোখ তুলে তাকাতেও পারে না এই লোকটার দিকে। তখন কি যে হয় কে জানে। রাফি তো ওর বান্ধবীর ভাই। ইস, এই কথা মনে আসতে জিভে কামড় বসালো মিহি। বান্ধবীর ভাই এতটা কাছে। মিহি তড়িঘড়ি করে বলল, শোন আমার কাছ থেকে দূরে যান। কেন?
কারণ আপনি আমার বান্ধবীর বড় ভাই। আমার এতটা কাছে আসা আপনাকে মানায় না, দূরে যান। ও আচ্ছা, আমি আপনার বান্ধবীর বড় ভাই? তা আপনার বান্ধবীর এই বড় ভাই কিন্তু কাল আপনার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। দূরে সরে ঠোঁট কামড়ে বলল রাফি। ঠোঁট উল্টালো মিহি। ঝট করে প্যাক প্যাক করে উঠল। ছি, অসভ্য মিথ্যেবাদী লোক, খুব খারাপ আপনি। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে, থাকবো না আমি আপনার সাথে। কথা বলেই আর থামলো না, এক দৌড়ে উঠল সিঁড়ি বেয়ে। রাফি ওর যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট পিষে হাসলো। মিহি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিজের কাপড়গুলো পরে নিয়েছে। 9টা পেরোলো। মিহি তড়িঘড়ি করে ঘর থেকে বেরোতে গেলে আচমকা মুখোমুখি হলো এক মধ্যবয়সী মহিলার। উনি ঘরে ঢুকেছিলেন। ওনাকে দেখে দাঁড়ালো মিহি। অপ্রস্তুত অবস্থায় পড়ে থতমত খেলো খানিক। মহিলাটা মুচকি হাসলো মিহিকে দেখে। এগোতে এগোতে বলল, এখন কেমন আছেন ম্যাডাম? জ্বর কমেছে? মিহি বুঝলো না, কপাল কুচকে পি পি করলো। জ্বর? কাল তো সারা রাতই গা গরম ছিল আপনার, ভেজা শরীরে ছিলেন তো তাই। আমিই তো কাপড় পাল্টে দিলাম। আপনার কাপড় নেই এখানে, কাবাটে খুঁজে পেলাম না। পরে স্যার নিজের কাপড় বের করে দিলেন আপনাকে পরানোর জন্য। সে কি গা গরম কাল আপনার? স্যার তো সারা রাত জেগেছিলেন আপনার পাশে, ভেজা কাপড় চিপে চিপে আপনার কপালে জলপট্টি দিয়েছে সারা রাত। আমি স্যারকে কতবার বললাম যে আমি থাকি আপনার দেখাশোনা করার জন্য, কিন্তু উনি তো শুনলেন না। আমাকে পাঠিয়ে দিয়ে নিজ দায়িত্বে টেক কেয়ার করেছে আপনার। মিহি ক্ষিয়কাল থমকালো। রাফি মিথ্যে বলেনি, আবার পুরোপুরি সত্য বলেনি। সারা রাত জেগেছিল সে মিহির জন্য। মিহিকে নীরব থাকতে দেখে সামনের জন আবারও বলল, স্যারের তো হাত কেটেছে ম্যাডাম, ওষুধ লাগানো হয়নি। আমি স্যারকে কাল বলেছিলাম ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে নিতে, উনি বোধহয় করেননি কাল। নিচে দেখলাম একা একা মেডিসিন লাগাচ্ছে, হাতটা জখম হয়ে আছে। আপনি গিয়ে দেখুন, আমি রুম ক্লিন করে দিচ্ছি। যতটা আপনাকে ভালো লাগে ঠিক ততটাই। আমার আপনিটা তো আপনি হয়েই আমার জীবনে এসেছিলেন। আপনিও তুমিতে আসুন, আমিও যাব। মিহি চোখ সরু করলো। এই মুহূর্তে এসব মনে ধরছে না। মাথায় ঘুরছে আম্মুর কথা। কাল থেকে মিহি বাইরে। সাবিনা বেগমের কি অবস্থা কে জানে। মিহির সাথে তো কথাও হয়নি। সাফি কি থেকে কি বলেছে জানা নেই। মিহি আলতো হাতে রাফির জখমে মলম লাগালো। ততক্ষণ নির্বিশেষে রাফি চেয়ে দেখলো তার ব্লসমকে। মোহময় দৃষ্টি তার। কাল সারা রাত এমনই ছিল। পুরো রাত কাবার হয়েছে মিহির পানে এক দৃষ্টে তাকিয়ে থাকার মাঝে। তবু তৃষ্ণা মেটেনি রাফির। এ ভীষণ তৃষ্ণার্ত নয়ন এত সহজে তৃপ্তি মিটবে না। মিহি মলম লাগানো শেষ করে ব্যান্ডেজ করে দিল। রাফির দিকে তাকিয়ে চিন্তিত মুখে বলল, বাড়ি যেতে হবে, আম্মু একা আছে। রাফি আলতো স্বরে বলল, ব্রেকফাস্ট করে তারপর না, আমি কিছু খাবো না, আপনি নিয়ে চলুন আমায় প্লিজ। আমি যাব। তা খেয়ে নিন তাড়াতাড়ি। একটা চুমো খাই তোমায়। মিহি তড়িতে লাফিয়ে উঠল। থতমত খেয়ে কেসে উঠল। এতক্ষণে ধ্যানে ফিরল রাফি। ভুল করে বেফাস হয়ে ঠিক কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে। উঠে দাঁড়ালো রাফি। গলা খাকারি দিয়ে বলল, না মানে আমিও কিছু খাবো না, আপনি চলুন। মিহি আর দাঁড়ালো না, ছুটে বেরোলো বাড়ি থেকে। রাফি ঠোঁট পিষে হেসে বেরোলো পিছু পিছু। পুরো রাস্তায় একটাবারের জন্য রাফির দিকে তাকায়নি মিহি। চোখ চুবিয়ে তাকিয়েছে এদিক ওদিক। এই লোকটার দিকে তাকানো বিশাল দায়। রাফি মিটি মিটি হাসছে ওকে দেখে। বাড়ির সামনে গাড়ি থামতে মিহি তাকালো এবার। মুহূর্তে সেই দৃষ্টির সাথে দৃষ্টি মিলল। চোখ নামালো মেয়েটা। বলল নত স্বরে, আসি। আন্টিকে দেখে রেডি হয়ে আসুন, আমার সাথে ক্যাফেতে যাবেন। রুহি আছে ওখানে। আপনি যান, আমি চলে যাব। হুম, আমার সাথেই যাবেন। দেরি করে যাই একটু, মাইনে থেকে টাকা কাটলে কেটে নেবেন।
রাফি আলতো হাসলো, ঠোঁট চেপে বলল, পুরো মাইনেটাই কেটে নেব। আপনি যখন আমার দায়িত্ব, তখন বেকার মাইনে দেবো কেন আপনাকে? আমি তো আছি আপনার জন্য। স্মিত হাসলো মিহি। আচ্ছা আপনি যান, আমি চলে যাব। হুম, রেডি হয়ে নিচে আসুন, আমি অপেক্ষা করছি আপনার জন্য। মিহি তপ্ত শ্বাস ফেলো, এ লোকটাকে মানাতে পারবে না ও। নিজেই হার মেনে নামলো গাড়ি থেকে, তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলো চাবি দিয়ে। উদ্বিগ্নতা চেপে রাখতে পারল না আর, শঙ্কিত হয়ে আসলো মুখখানা। ড্রয়িং রুমে আমু নেই। মিহি ঢোক গিলে ডাকলো উঁচু স্বরে। আম্মু। কিচেন থেকে বেরোলেন সাবিনা বেগম, মুখভঙ্গিমা স্বাভাবিক তার। মিহিকে দেখে স্বস্তির হাসি হাসলেন, হাত মুছে মেয়ের কাছে এসে শুধালেন স্বাভাবিক কণ্ঠে। এসেছিস? রেহার বিয়ে শেষ? কপাল কুচকালো মিহি, হয়তো বুঝলো না, প্রশ্নসূচক কণ্ঠে উচ্চারণ করলো, হ্যাঁ। রেহার বিয়ে হলো? এত সকালে ফিরবি ভাবিনি। রেহা তো বললো তোর ফিরতে ফিরতে দুপুর হবে। মিহির মাথার উপর দিয়ে গেল কথাগুলো, বুঝলো না কিছুই। এখানে রেহা আসলো কোথা থেকে? আর রেহার বিয়ে মানে? সাবিনা বেগমের সাথে কথা হয়েছে ওর। মিহি সন্ধিয়ান হয়ে শুধালো, রেহা বলেছে মানে? কাল তো রেহা ফোন করে বলল তুই ওর বাড়িতে আছিস আর থাকবি ওখানে। ওর তো বিয়ে, তাই না? কি ভেবেছিলি তোকে থাকতে বারণ করবো আমি? কথা বলিসনি কেন কাল আমার সাথে? মিহি এখনও বুঝলো না কিছুই, থম মেরে বোঝার চেষ্টায় রইল কিছুক্ষণ। পরমুহূর্তে জোরপূর্বক হেসে সাবিনা বেগমের কথায় তাল মেলালো। যা বুঝলো তাতে সাপি কিছুই বলেনি তাকে। সাপির কানাডা থেকে ফেরার খবর ও হয়তো জানেন না। সাবিনা বেগম জানলে নিশ্চয়ই শুধাতেন এই বিষয়ে। মিহি হাঁপ ছালো, বাঁচল বোধহয়। একরাশ চিন্তায় ছিল এতক্ষণ। সাবিনা বেগম কিছুই জানেন না, এতেই রক্ষে। মিহি ওনার সাথে টুকটাক কথা বলে কাপড় চেঞ্জ করে ফের বেরোলো বাড়ি থেকে। বাড়ির বাইরে রাফির গাড়ি। মিহি তড়িতে উঠল, তাড়া দিল। চলুন। ক্যাবের সামনে এসে গাড়ি থামালো একেবারে। রাফি নামার আগে আর কেউ দেখার আগে চট করে গাড়ি থেকে নামলো মিহি। দূরত্ব বাড়ালো গাড়ি থেকে, ভেতরে ঢুকলো দূরত্ব পায়ে। ভেতরটায় কেউ নেই। কিচেনের সামনে রেহা। মিহি ভুরু গুটালো ওকে দেখে, দ্রুত এগিয়ে দাঁড়ালো রেহার সামনে। রেহা মিহিকে দেখে মুচকি হাসলো। কিছু বলার আগে মিহি ফটাফট শুধালো, আম্মুকে কি বলেছিস তুই? বলিনি, অজুহাত দিয়েছি। মানে? তুই তো কাল বাড়িতে ছিলি না, আন্টি টেনশন করতো, তাই একটা ছল দিয়েছি যে তুই আমার বিয়েতে আমার বাড়িতে আছিস। মিহি চমকে উঠল আতঙ্কে, ঠোঁট ভিজিয়ে মিনমিন করলো, তুই কি করে জানলি আমি বাড়ি ছিলাম না? স্যার বলেছে স্যারের সাথে ছিলি তো। মিহি আটকে উঠল পুনরায়। মিহি ভীত হয়ে আসলো চাহনি। মিহির অবস্থা বুঝিয়ে রেহা মুচকি হাসলো। মিহির কুকরানো হাতের ওপর নিজের হাত রাখলো, বলল মোলায়েম সান্ত্বনার স্বরে, কি হলো মিহি, এভাবে কি দেখছিস? আমি কিন্তু সব জানি। স্যার তোকে মিহি বলে কেন ডাকে সেটাও জানি। তুই তো মিহি, তাহলে মাহি বলবে কেন? আমরা জানতাম না তাই মাহি বলতাম। এখন কিন্তু আমি সব জানি। মিহির দুর্বদ্ধ চাহনি। রেহা খানিক থেমে কণ্ঠ আরো নরম করে বলল, স্যার সব বলেছে আমায়, আন্টি যাতে টেনশন না করে তাই আন্টিকে কিছু বলে ম্যানেজ করতে বলেছিল। স্যার তোকে ভালোবাসে, তাই না মিহি? মিহি চোখ নামালো। পিছন থেকে রুহির চিৎকার। পাখি। ঝট করে ফিরল মিহি। নিজেকে ঠিকভাবে সামলে ওঠার আগেই রুহি হুড়মুড়িয়ে জড়িয়ে ধরল ওকে। টাল সামলাতে না পেরে পিছনে পিছিয়ে গেল মেয়েটা। খানিকক্ষণও হতভম্ব রইল, পরিস্থিতি বুঝে সামলালো নিজেকে, হাসলো স্বাভাবিকের ন্যায়। রুহি ওকে ছেড়ে উদ্বিগ্ন হয়ে বলল, জান, ঠিক আছিস তুই? কি হয়েছে তোর? কালোভাবে চলে গেলি কেন? মিহির সজল হয়ে আসলো অক্ষি যুগল। ঠোঁট উল্টালো মেয়েটা, কেঁদে ফেলবে এখনই। নাক টেনে টেনে বলল কোনো রকমে, আর কখনো যাব না। যাবি কি করে? আমি যেতে দিলে তো? এবার আমি তোকে ছাড়লে তো কোথাও যাবি? সজল চোখে হাসলো দুই বান্ধবী। রেহা মুচকি হাসলো পিছনে। শান্ত আর পিছনে দাঁড়িয়ে শান্ত গলা খাকারি দিয়ে বলল টিপ্পনি মেরে, মিহি পাখি, কাল কোথায় ছিলে সারা রাত? না মানে কাল সারা রাত তোর রাফির কোনো খোঁজ পাইনি। তুমি জানতে রাফি কোথায় ছিল? মেয়েটা শান্তর দিকে এক পলক তাকে মাথা নোয়ালো। শান্তর কথা শেষ করে রাফির দিকে চেয়ে চোখ মারল ঠোঁট কামড়ে। বিরক্তি প্রকাশ করে কপাল কুচকালো রাফি। এত সময় কোথা থেকে ধরফড়িয়ে ছুটে আসলো জেন। পিছু পিছু জারিফ ওকে ডাকতে ডাকতে। জারিফ ওর ডাক শুনলে তো ও ছুটে এসে থামলো। ঠোঁট উল্টে রাফির দিকে ঘুরে নেকিস্বরে পড়ল, স্যার হাত কেটে গেছে আমার, একটু ব্যান্ডেজ করে দিন না, ব্যথা হচ্ছে ভীষণ। মাহির তো পা ধরেছিলেন, কোলে নিয়েছিলেন,
আমার হাতটা ধরো, তাতেই হবে। সবাই কপাল কুঁচকে তাকালো ওর হাতের দিকে। এক আঙ্গুল বাড়িয়ে আছে ও, আঙ্গুলের ডগা দিয়ে এক ফোঁটা রক্ত সবে টিপে টিপে বেরোচ্ছে বোধহয়। জেনে মুখভঙ্গিমা দেখে মনে হচ্ছে বিশাল কিছু। রাফি ঠোঁট চেপে বাঁকা চোখে তাকালো মিহির দিকে। মেয়েটা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। রেহা কড়া কণ্ঠে বলে উঠল, জেরিন এদিকে আয়, সব কিছুতে বাড়াবাড়ি তোর। কোথায় কেটেছে দেখি, এদিকে আয়। বাড়াবাড়ি কোথায় করলাম? আমি কখনো বাড়াবাড়ি করেছি? এই দেখ, টলে এক ফোঁটা রক্ত বেরিয়েছে। এটাকে ভাঙলে আরো কত ফোঁটা বের হবে জানিস? এক ফোঁটা রক্ত তৈরিতে কতদিন সময় লাগে কোনো আইডিয়া আছে তোর? রেহা বিরক্ত হলো। যাই ধমকালো এবার। মারবো একটা চটকানা, বেশি বেশি ধ্বংসী গেছিস না। আসবি এদিকে আয়, আমি বেঁধে দিচ্ছি আঙুল। জেন চুপ শালো। রাফি প্রতিক্রিয়া না দেখে আরও নুয়ে গেল ফাটা বেলুনে নেয়। কতদিন পর এক হলো দুই বান্ধবী। রাফির কেবিনের সোফায় বসে মিহির কাঁধে মাথা রেখে রুই সব কথা উগরে দিয়েছে আজ। অভিমানী স্বরে সব জমানো কথা বলেছে একে একে। রুহি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়নি, এমনকি ভর্তি পরীক্ষাও দেয়নি। ওরা তো দুজনে একসাথে ঢাবি পড়ার স্বপ্ন দেখেছিল। মিহিকে ছাড়া একা একা সেই স্বপ্ন পূরণ করবে কি করে রুহি ঢাবির আশেপাশেও যায়নি। এতদিনের সব পরিশ্রম, পড়াশোনা সব বৃথা। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয়নি দেখে হেনা বেগম কত বকেছেন ওকে। সেই সব বকা থেকে ওকে বাঁচিয়েছে রাফি। রাশেদ রায়হান চৌধুরী এই নিয়ে মেয়েকে একটা কথাও বলেনি। তিনি সায় দিয়েছেন মেয়েকে। মেয়ে যেখানে পড়তে চাই সেখানেই পড়াবেন মেয়েকে। শেষের দিকে রুহিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে কদিন আগে। ক্লাস শুরু হয়েছেও কদিন হলো। রাফি ক্লাসের শিডিউল অনুযায়ী নিজ দায়িত্বে রুহিকে ভার্সিটিতে নিয়ে আসা যাওয়া করেছে। ভার্সিটিতে কারোর সাথে টু শব্দ কথা বলেনি রুহি, বলতেও চায়নি। বন্ধুত্ব তো দূর, কারোর সাথে নিজের পরিচয়টুকুও শেয়ার করেনি। সোহেলা নাদিয়া তো নেই। মীরা আর রনকের সাথে কথা হয় মাঝে মাঝে, তাও ওরা আগ বাড়িয়ে খোঁজ নেয়। মিহি চুপচাপ শুনে গেল ওর কথা। বিকেলে বেরিয়েছিল চারজনে। রুহি আর মিহি ব্যাকসিটে এখনও গল্পে মত্ত ওরা। হাতে আইসক্রিম। শান্ত চুপচাপ বসে রাফির পাশে। রাফির মুখে সারফারাজের কথা শুনল এই মুহূর্তে। ফিরে এসেছে সারফারাজ। ওদের প্রাণপ্রিয় বন্ধু থেকে শত্রু হয়ে যাওয়া সারফারাজ। শত্রু তো সারফারাজের দিক থেকে। রাফি তো এখনও নরম ওর প্রতি, যদিও কাল হাত উঠিয়েছিল রাগের ক্ষোভে। শান্ত চুপ হয়ে বসে আছে। রুহি মিহির মনোযোগ নেই এদিকে। রাফি কোথায় নিয়ে যাচ্ছে ওদের জানা নেই। বলল তো শহরের দিকে যাবে একটু ঘুরতে। শান্ত নিচু স্বরে মুখ খুলল এবার। তাহলে এতদিন সারফরাজের সাথে ছিল মিহি? বলতে পারিস ওর আয়ত্ত ছিল এক প্রকার। সারফরাজই রাফি। তাহলে আমার যাকে দেখেছিলাম সে কে? সাজনা কেউ। ওকে সাফি জানিয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। এসব সারফরাজ করেছে? ও নয় তোকে, এসব করার জন্যই হয়তো ফিরে এসছে। মিহি সেফ নয়। তাই তো কাল থেকে এক মুহূর্তের জন্য ছাড়িনি ওকে, আর ছাড়বো না। ও কোথায় এখন? যেখানেই থাক, খুব তাড়াতাড়ি সামনে আসবো নিজে। কথা হয়েছে কি হয়নি, আচমকা ওদের চলন্ত গাড়িকে ওভারটেক করে একটা ট্রাক দাঁড়ালো সামনে। তড়িঘড়ি করে গতি কমিয়ে অকস্মাৎ ব্রেক কষল রাফি। ওরা চারজনই জড়তায় হেলে পড়ল সামনের দিকে। ঝট করে মাথা তুলল রাফি। পিছনে তাকিয়ে মিহি আর রুহিকে দেখে আতঙ্কিত হয়ে শুধালো, ঠিক আছিস তোরা? হ্যাঁ সূচক মাথা নাড়ল দুজনে। রাফি ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। ট্রাকটা থমকে। চোখের পলকেই আরও একটা কালো চিকচিকে গাড়ি পাশ কাটিয়ে সামনে দাঁড়ালো ওদের। গাড়ি দরজা খুলে নামলো সাফি। আটকে উঠল মিহি। নাকে ডগায় ওয়ান টাইম টেপ। চোখে মুখের ভঙ্গিমা বিভৎস। রুদ্ধ গলায় ঢোক গিল মিহি। রুহি চোখ সরু করে তাকিয়ে রইল কিছুক্ষণ। হয়তো মনে করার চেষ্টা করলো চেহারাখানা স্পষ্ট নয়। রাফির চাহনি দেখে মনে হচ্ছে স্বাভাবিক। শান্ত পাশ ফিরল ওর দিকে। রাফি সোজাসুজি নিরেট কণ্ঠে আদেশ ছুড়ল রুহি মিহির উদ্দেশ্যে, গাড়ি থেকে কেউ নামবে না, বাইরে যাই হয়ে যাক না কেন। তোমাদের পা যেন গাড়ির বাইরে না পড়ে। অতপর ঘাড় ঘুরিয়ে পিছন ফিরল। নরম কণ্ঠ গড়ে মিহির ভীত নয়নের দিকে তাকিয়ে বলল, মিহি, আমার কথা শোনো, গাড়ি থেকে নামবে না, ওকে? মিহি মাথা দোলালো জোরপূর্বক। দুই ডোর লক করে চল শক্ত করলো রাফি। শান্ত সহ নামলো গাড়ি থেকে। গাড়ির সামনে দাঁড়াতে ক্যাটকেট করে গা তুলিয়ে হাসলো সারফরাজ। এই শান্ত যে, কেমন আছিস ব্রো? নাইস টু মিট ইউ। কতদিন পর দেখলাম বল। এই দেখ না, রাফিটা কি শক্ত মার মেরেছে আমায়। একদম ব্যথায় থেতলে গেছে নাকটা। কদিন পর বিয়ে করব আমি। এইভাবে কি আর বিয়ে করা যায় বল? বন্ধু হয়ে বন্ধুর প্রতি মায়া করলো না একটু? আমার বউটাকেও কাল থেকে নিচের দখলে রেখেছে। সুযোগহীন আমি এখনও কিছুই করতে পারলাম না ওর সাথে।
না জানি রাফি কাল কি করলো ওর সাথে। ক্ষিপ্ততায় গর্জে উঠল রাফি। সারফরাজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ওকে টানবি না এখানে। টানবো না কেন ভাই? ওকেই তো টানাটানি করবো। আফটার অল ওকে তুই কি যেন বলে লাভ করিস, তাই না? রোজান রাফি চৌধুরী তো ভালোবাসে ওকে। ওকে টানবো না তো কাকে টানবো? ওকেই তো টানতে হবে। অবশেষে রোজান রাফি চৌধুরীও ভালোবেসেছে কাউকে। ইন্টারেস্টিং। ইন্টারেস্ট বাড়িয়ে দে আরও একটু, কি বলিস? রাফি শক্ত চোয়ালে নিজেকে সংযত করতে ব্যস্ত। সাফি হাসল। হাসতে হাসতে হেলে তুলে এগোলো। রাগ গাড়ির গ্লাস ভেদ করে সোজাসুজি মিহিকে দেখে ফিসেল হেসে ডাকলো। হাই বেবি ডল, কাম হিয়ার। এইদিকে এসো বেব, আই এম ওয়েটিং ফর ইউ। হাবের বেস্টুর সাথে রাত কাটানোর ফিলিংস শেয়ার করবেন আমার সাথে? মিহি চোখমুখ কুচকে সিটিয়ে গেল। রুহি কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে একে এক একজনের দিকে তাকাচ্ছে। পুনরায় গর্জে উঠল রাফি। সারফরাজ, আমি বলেছি মুখের ভাষা ঠিক কর তোর। ঠিক করবো না কি করবি? তুই খারাপ করলে দোষ নেই, আর আমি খারাপ বললেই দোষ। চল এসব বাদ দেই, আর লুকোচুরি থেকে বেরিয়ে আসি এবার। অনেক কথা জানার জন্য তোর মনটা যে ব্যাকুল হয়ে আছে আমি জানি। সব বলবো আজ তোকে। আগে তুই বল, তুই যে মানুষ খুন করেছিস এটা বলেছিস তোর বোন আর বোনের বান্ধবী আমার বেবি ডলকে? শেষের কথাগুলো দাঁত পিষে বলল। চোখ মুখ শক্ত করে হাত মুঠো করলো রাফি। রুহি মিহি তৎক্ষণাৎ চাউচেই করলো একে অপরের দিকে। রুহি বলল বিড়বিড় করে। পাখি ও সাফি কি বলছে ও এসব? ভাইয়াকে কি বলছে এসব? মিহি ঢোক গেল। সাফি রাফির চারপাশে গোল গোল করে চক্কর কাটতে কাটতে আবার বলল। বলিসনি হয়তো, তাই না? নিজের কুকীর্তির কথা এইভাবে বলাও যায় না, কিন্তু আমি তোর মতো নই। আজ বলি আমার কিছু কুকীর্তির কথা। চল রেডি? মিহি পাখি, মাহিদা ইসলাম মিহি। মেয়েটা ভালো। 5টা বছর পর দেশে আসলাম তোর জন্য, তোর কাছ থেকে হিসেব তোলার জন্য। এসেই ওকে যেদিন দেখলাম কেন জানি ভালো লেগেছিল, তবে পাত্তা দিইনি। দেশি জিনিসে ইন্টারেস্ট নেই এখন আর, তবে ওর প্রতি কেন যেন ইন্টারেস্ট জন্মালো। কবে জন্মালো জানিস? ওই যে তোর একটা বোন আছে না, মেহজাবিন না কি নাম, ওর বিয়ের আগে হলুদের রাতে ওকে ছোঁয়ার পর ইন্টারেস্ট জন্মালো ওর প্রতি। রাফি ঝট করে চাইলো, সাথে সাথে শান্ত। মিহি থমকালো এক মুহূর্ত। কি বলছে ইনি? রাফির দৃষ্টি দেখে হাসলো সাফি, গা দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে। হাসি থামিয়ে মুখখানা বিকৃত করলো, বলল পর মুহূর্তেই। কি বলতো, আমার কলেজার টুকরা বোনকে মেরেছিলি না? মনে নেই? মেরেছিলি তো আমার বোনকে। বোনের প্রতিশোধ বোন দিয়েই নিতে চেয়েছিলাম। মনে আছে সেই রাতে মিহির সাথে কি ঘটেছিল? দেখেছিস তো সিসি ক্যামেরায়। খুঁজেছিস আমায়, পাসনি। পাবি কি করে? আমি তো ধরাই দিইনি তোর কাছে। তুই যে গাছে উঠেছিস সেই গাছে উঠিনি আমি। কি বলতো, যদি ধাক্কা দিস তাহলে পড়ে মরবো তো। অকাল মরণ চাই না আমার। তোকে না মেরে তো আরও না, আমার বোনের মতো তোরও একটা সুন্দর বোন আছে, তাই না? দেখতে কিন্তু এখন বেশ করা হয়েছে। কথা শেষ হতেই রাফি কিছু করার আগে হিংসের নাই গর্জে উঠল শান্ত। চুপচাপ থাকতে পারল না আর। হিংস্র থাবা বসালো সাফির কলারে। কলার চেপে ধরলো বজ্রে নাই। দাঁত পিষে গুমড়ে উঠল। খবরদার, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নল তুড়ে জ্বালিয়ে দেবো একদম। চোখ উপড়ে ফেলবো যদি ওর দিকে কুদৃষ্টিতে তাকাস। চমকে উঠল মিহি রুহি। একে অপরের হাত শক্ত করে ধরে সিটিয়ে গেল দুজনে। সাফি শান্ত রইল। শান্ত শক্ত হাত ধীরে ধীরে সরাতে সরাতে বলল। কাম ডাউন ব্রো। এত উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়নি এখনো। বাকি কথাগুলো শোন আগে। ওর দিকে তো শুধু তাকাইনি, আরও কিছু করতে চেয়েছিলাম। ছুঁতে চেয়েছিলাম ওকে, ভীষণভাবে ছুঁতে চেয়েছিলাম। ঘরদাগ ফেলতে চেয়েছিলাম ওর শরীরে। এবার একটা শক্ত ঘুষি পড়ল সাফির চোয়ালে। সিটকে গিয়ে দূরে পড়ল ও। মুহূর্তে পিছনে ট্রাক থেকে দলবল করে নামলো কতগুলো বখাটে। ওরা তেড়ে আসতে গেলে হাত উঁচিয়ে থামিয়ে দিল সাফি। নিজেকে স্বাভাবিক করে হাসলো। অস্বাভাবিক ঘুষিটা পড়েছে শান্তর শক্ত হাত হতে। শান্ত আবার ছুটে যেতে গেলে আটকে দিল রাফি। ফুঁসে উঠল সে। জানোয়ার, ভুলে যাস না ও আমার বোন। কোন এক সময় বোনের স্নেহ দিয়ে বোনের জায়গায় বসিয়েছিল ওকে। সেসব তো অনেক আগের কথা। বোন তো তুইও ভেবেছিলি আমার বোনকে, আর এটাই কাল হলো আমার বোনের জন্য। তোর বোন বোন আর আমার বোন বোন না? বললাম না, বোনের বদলে বোন। তোর বোন তোর কাছে যতটা প্রিয়, যতটা প্রাণ ভোমরা তোর, আমার বোনও ঠিক ততটাই প্রাণ ভোমরা ছিল আমার। জান ছিল ও আমার।
কলেজার অংশ ছিল, জানিস তো তোরা। আরে তুই তো এটাও জানতিস আমার বোন তোকে ভালোবাসে, কিন্তু কি করলি তুই? আমার বোনের আবেগ, অনুভূতি, মনটা ভেঙে দিলি, মেরে দিলি ওকে, জানটা নিয়ে নিলি ওর। আরে ওকে দু হাতে কবরে শুয়েছিলাম আমি, জানিস ওর খটিয়ার ভার বইতে হয়েছে আমায়। পাগল হয়ে গেছিল আমার বাপ মা। খবর রেখেছিস কিছু? বোনটাকে মেরে দিলি আমার। বলতে বলতে চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ল সাফি, পিছনে পেছালো 2 কদম। কাঁদতে কাঁদতে পাগলের মতো হেসে উঠল খ্যাক খ্যাক করে, পিছঢালা রাস্তায় বসলো ধপ করে, 2 হাঁটু জড়ি বিলাপ করতে লাগলো। তোর জন্য আমার বোন মরেছে, আমিও তোর বোনকে মরার রাস্তায় পৌঁছতে চেয়েছিলাম, সম্মান নষ্ট করে মরার পথ দেখাতে চেয়েছিলাম ওকে, কিন্তু মজ পথে আসলো এই মিহি। সেদিন রুহির জায়গায় মিহি এসে পড়েছিল। কে জানতো ও আসবে, তবে এসে ভালোই করেছিল। তখন তো জানতে পারলাম কে এই মিহি। একটা মেয়ের প্রতি রোজান রাফি চৌধুরীর এমন আচরণ প্রথমবার দেখলাম সেদিন। রাফি তো এমন নয়, আমি তো ওকে হারে হারে চিনি। কোনো মেয়ের দিকে তাকানো তো দূর ছিল রাফির কাছে, কিন্তু সেই রাফি কী করলো? কত সুন্দর করে মিহিকে জড়িয়ে সামলালো ওকে। সেদিন নিজের চোখকে বিশ্বাস হয়নি। পরে খোঁজ চালালাম, বুঝলাম রোজান রাফি চৌধুরী ভালোবেসে ফেলেছে মাহিতা ইসলাম মিহিকে। হৌফ কি প্রেম, প্রথম প্রেম। বান্ধবীর বোনকে এক পলক দেখেই প্রেমে পড়লো রোজান রাফি চৌধুরী। বিরাট একটা হ্যাশট্যাগ। তখন মাথায় অন্য কিছু আসলো, প্ল্যান আসলো নতুন। তোর বোন তো তোর প্রাণ, আর মিহি তোর নিঃশ্বাস। এই নিঃশ্বাসটাকে না হয় আটকে দিলাম। যে কষ্ট আমার বোন পেয়েছে, সে একই কষ্ট তোকে দিলে বন্ধ হয় না। ভালোবাসায় না হয় তুইও মরলি, যেভাবে আমার বোন মরেছে। রাফির এবার শান্ত কণ্ঠ। তোর বোন সাইকো ছিল, মাথায় সমস্যা ছিল ওর। তাই বলে কি ওকে ভালোবাসা যেত না? পাগল হয়েও তো ও তোকে ভালোবাসলো, তাহলে তুই কেন বাসলি না? তোর বোনের জাস্ট একটা প্যাশন ছিলাম আমি। ও জেদ দেখে আমার কাছে আসতে চেয়েছিল। আমার প্রতি কোনো ভালোবাসা ছিল না ওর মাঝে। কি ছিল কি ছিল না আমি জানি না, শুধু জানি তোর জন্য আমার বোন মরেছে। তুই মেরেছিস ওকে, এখন আমি তোকেও বাঁচতে দিব না। আমার বোন তোকে পায়নি, তোকে আর কেউ পাবে না, মিহিকেও পাবি না তুই। সেই জন্যই তো দূরে সরিয়েছিলাম ওকে, আগেই সরাতাম। যেদিন জানতে পেরেছিলাম তারপর থেকেই সম্পর্ক গভীর করতে শুরু করেছিলাম ওর পরিবারের সাথে। একটু মিশেছি কি মিশিনি, ওর বাপ মা তো জামাই ভাবতে শুরু করলো আমায়। মেঘনা চাইতেই একেবারে পৃষ্ঠে। মেহিকে তোর কাছে এতদিন এমনি এমনি রেখেছিলাম নাকি? চাইলে আগেই সরাতে পারতাম, কিন্তু সরাইনি। ওর প্রতি তোর অনুভূতির মাত্রা বাড়িয়ে সরালে চুলকানি পারবি তোর, তখন নিজে থেকেই তোরপে মরবে। তাই তো ধরা দিইনি তোর সামনে। আর একটা বিষয় ভালোই হয়েছে, আমার সাফি পরিচয়টা ভাগ্যিস ওদের সামনে সাফি পরিচয় ছিলাম আমি। তুই খুঁজেছিলিস সাফিকে, দেখেছিসও তো, হুমকি দিয়েছিলি তো সেই সাফিকে, তাই না? যেন মিহির সীমানায় না যায়ও। আহারে হ্যাঁ, তো জেলাসি, কিন্তু রং টার্গেট ব্রো। ও তো সাফি ছিলই না, আমার লোক ছিল। যে সাফি সে যে তোর চোখে ধরা দিয়েছিল, কিন্তু ওর ব্যাড লাক। মেরেছিস তো ওকে, তাই না? সিলেটের মাটিতেই তো পুঁতে দিয়েছিস। মিহিকে তোর থেকে দূরে সরানোর অপরাধে দ্বিতীয় খুনটাও করলি জীবনে। এতটা প্রেমের জন্য খুন। ব্রাভো ব্রো, ব্রাভো। তুই এতটা প্রেমিক পুরুষ জানা ছিল না আমার, আর এতটা স্টুপিড এটাও জানা ছিল না। তোর নাকের ডগায় থেকে মিহিকে দূরে সরালাম, আর তুই টেরও পেলি না। ওর বাপটা মরে ভালোই হয়েছে, পুরো মরেই সুযোগ করে দিয়েছে আমায়। মিহি কেঁপে উঠল আব্বুর প্রসঙ্গে। এতক্ষণ মুখ বনে তাকিয়ে শুনছিল, কিসব শুনলো মাথা কাজ করছে না। সাফি এত কিছু করেছে, আর রাফি খুন করেছে। কেঁপে উঠল মিহির চিত্র। রুহি বিমূর্ত, নড়ছে না একটু। এত কিছু ঘটে গেছে আড়ালে। সাফিকে ও যেদিন প্রথম দেখেছিল চেনা লেগেছিল একটু, আগে কত দেখেছে সাফিকে, এ কারণেই চেনা লেগেছিল তাহলে। কিন্তু কিসব বলছে উনি, কে কাকে ভালোবাসতো, আর রাফি খুন করেছে মানে? রুদ্ধকলায় ঢোক গিলল রুহি। মিহির মাথা চক্কর দিয়ে উঠছে, কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে, গরম ধোঁয়া বেরোচ্ছে কান দিয়ে, চোখ গরম হয়ে আসছে, এ যেন শ্বাস আটকাবে গলায়। সাফির কথাগুলো মগজে আঘাত হানছে। মেহেজাবিনের হলুদের রাতে সাফি ছিল ওটা। মিহিকে অধীর চমকে সাফি আবারও দুবাক্যে বলল দাঁত পিষে, হে মিহি, ডাকছি না তোকে? বেরিয়ে আয় তাড়াতাড়ি, আমাকে তোর কাছে আসতে বাধ্য করিস না। কাম হিয়ার বেবি ডল, তাড়াতাড়ি চলে আয়। রুহি ওকে আঁকড়ে ধরল। রাফি আঙ্গুল তুলে ফুঁসে উঠল, ওকে ছাড়, এসব জড়াবি না ওকে।
তোর শত্রুতা তো আমার সাথে, তাই না? যা বলছে আমার সাথে বুঝবি। আমার বোন আর মেয়েকে চড়াবি না এসবে। কেন এসছিস এখানে? কি চাই তোর এখানে? তোকে চাই আমার, তোর প্রাণ চাই। আমি কিন্তু মেরে দিব তোমাকে, সত্যি বলছি, একদম মেরে দেব। তোকে মেরে মেহিকে নিয়ে যাব। আমার বোনকে মেরেছিস তো তুই। মরার পর মৃতের দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল আমার বোন। কি বলেছে জানিস? বলেছে আমি যেন ওর মৃত্যুর প্রতিশোধ নিই। ভাই হয়তো আমি ওর কোনো আবদার চাওয়া পাওয়া অপূর্ণ রাখিনি। এইটা কি করে রাখি বল? এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। তুইও পাগল হয়ে গেছিস। তোর বোন সুইসাইড করেছে। শান্তর কথা ঝেড়ে উঠল সাফি। আরে সুইসাইড তো করেছে এই রাফির জন্য। ওকে না পেয়ে সুইসাইড করেছে। কে বলেছিল ওকে আমার বোনকে রিজেক্ট করতে? রিজেক্ট করেছিস তো করেছিস, চরও মেরেছিস আমার বোনকে। আরে আমরা কোনোদিন ওর শরীরে একটা ফুলের টোকাও দিইনি, আর তুই ওকে মারলি। তুই তো জানতিস ও মেন্টালি নর্মাল নয়, ওর উপরে সব কিছুর তীব্র এফেক্ট পড়ে। তাহলে মারলি কেন ওকে? বল, কেন ওকে সুইসাইড করতে বাধ্য করলি? ওকে কেন মেরেছিলাম তুই খুব ভালো করেই জানিস। জানি, কিন্তু মানি না। শুধু মানি তোর জন্য আমার বোন মরেছে, আর আমি তোকে মারবো, বাঁচতে দিব না তোকে। কথা শেষ হতে না হতেই পিছনে সব ছেলেরা তেড়ে আসলো। রাফি আর শান্ত কোনো কিছু বুঝে ওঠার আগেই এলো পাথারি মারতে লাগলো ওদের। সকলের হাতেই মোটা মোটা লোহার রড। লোহার রডের এক একটা বাড়ি আশ্রে পড়তে লাগলো দুই পুরুষালী পেটানো শরীরে। আচমকা আক্রমণে প্রস্তুত না থাকায় টাল সামলে উঠতে পারল না শান্ত আর রাফি। মিহি আর রুহি আটকে উঠল, চিৎকার করে উঠল সমস্বরে। হুড়মুড়িয়ে ধরফড়িয়ে গাড়ি থেকে নামলো দুজনে। রাফি আর শান্তকে মার খেতে দেখে সশব্দে আকাশ বাতাস কাঁপিয়ে হাসছে সাফি। রুহি মিহি ছুটে আসার আগেই একটা রডের শক্ত কঠোর বাড়ি পড়ল রাফির মাথায়। ধ্যান জ্ঞান খুইয়ে পুরো দুনিয়া কেঁপে উঠল রাফির। মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো গলগলিয়ে। কানে ঝিঝি ধরে থমকে গেল পুরো মস্তিষ্কের সচলতা। ধপ করে মাটিতে পড়ল রাফি। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল রুহি। ভাইয়া, সাফি হাত তুলে ইশারা করতে মার থামালো ছেলেগুলো। শান্ত হাঁটু ভেঙে বসে বলল, এতগুলো তাগড়া ছেলেদের সাথে ওদের পক্ষে পেরে ওঠা মুশকিল। তারপর নিজেরা কিছু বুঝে ওঠার আগে হামলা চালিয়েছে ওরা। রুহি মিহি হুমড়ি খেয়ে বসলো রাফির সম্মুখে। হামক করে কেঁদে উঠল রুহি। শান্ত নিজের অবস্থা ভুলে আগলে ধরল রাফিকে। মাথার কাটা অংশ এক হাতে চেপে ধরে উত্তেজিত হয়ে পড়ল সে। এই রাফি, এই চোখ খোল, তাকা আমার দিকে। ভাইয়া, ভাইয়া, চোখ খুলো না প্লিজ। মিহি জ্বর বুদ্ধি হয়ে থমকে দাঁড়িয়ে ধপ করে হাঁটু ভেঙে পড়ল ও। টপ টপ করে চোখ থেকে পানি পড়ল রাস্তায়। ধীরে ধীরে চোখ খুলল রাফি। ঝাপসা চোখে বোনকে ঠোঁট উল্টে কাঁদতে দেখে হাত বাড়িয়ে থেমে থেমে বলল ও। রুহি, আমি গাড়ি থেকে নামতে বারণ করেছিলাম তোদের। মেহিকে নিয়ে চলে যায় এখান থেকে। ওর শত্রুতা আমার সাথে। তুই আমার বোন আর মেহিকে নিয়ে যায় এখান থেকে। পাগল হয়েছিস তুই? তোকে এখানে একা ফেলে পালাবো আমি? রুহি, মেহি বিপদে আছে শান্ত, ওদের নিয়ে যা। থাকুক বিপদে, বিপদে তুইও আছিস। এখান থেকে কোথাও যাব না আমি। রুহি, মেহিকে নিয়ে যাও এখান থেকে। শান্তর আদেশে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল মিহি। দুহাতে আঁকড়ে ধরল রাফিকে। হাউমাউ করে উঠল, কোথাও যাব না আমি, কোথাও যাব না আপনাকে ছেড়ে। ওই জানোয়ারটা মেরেছে আপনাকে, আমি ছাড়বো না ওকে। কথা শেষ করে রাফিকে ছাড়ল মিহি। উঠে দাঁড়িয়ে জ্বলে উঠল। সাপি এক হাত কোমরে রেখে নাটক দেখার নেই চোখ ভরে দেখছে এসব। মিহি এক ঝটকায় এগুলো ওর দিকে। ক্ষিপ্ততায় সাপির কলার চেপে ধরল দুহাতে। ভরাট চোখে গলার কম্পন ঠেলে হুঙ্কার তুলল চিকন স্বরে। এই কি চাই তোর এখানে? ওনাকে মারার সাহস কি করে হলো তোর? হ্যাঁ, ওনার শরীর থেকে রক্ত ঝরানোর সাহস কি করে হলো তোর? এতদিন ধরে সব কিছু তুই করেছিস, আমাকে দূরে সরিয়েছিস তুই, আর এখন ওনাকে মারবি তুই? ওনার গায়ে আর একটা আঁচড় পড়লে মেরে ফেলবো আমি তোকে। সাফি দাঁত পিষল কথাগুলো শুনে। এক ঝটকায় মিহির হাত নিজের কলের থেকে সরিয়ে সপাটে একটা থাপ্পড় মারল মিহির নরম গালে। ছিটকে মাটিতে পড়ল মেয়েটা। রুহি চেঁচিয়ে উঠল, পাখি। রাফি আর বসেনি। খোয়ানো শক্তি মুহূর্তে জাগ্রত হল ওর। ধপ করে জ্বলে উঠল মস্তিষ্ক। এক ছুটে এসে এলোপাথারি মারতে লাগলো সাফিকে। কলার ধরে আশ্রে ফেলে গর্জন করে উঠল, কুত্তার বাচ্চা, ওকে মারার সাহস কি করে হলো তোর? ওর গায়িকার অচেচিত স্পর্শ সহ্য করবো না আমি। আর তুই ওকে মারলি? জানোয়ার, হাত কেটে ফেলবো তোর।
রাফি বেশি বাড়াবাড়ি করার আগে ছেলেগুলো তেড়ে আসলো, আবার শান্ত ছুটতে গেলে কয়েকজন চেপে ধরল ওকে। রাফিকে টেনে হিঁচড়ে সরলো সাফি থেকে, হিসিয়ে উঠল রাফি। 5 জন মিলে ওকে আটকাতে হিমশিম খাচ্ছে। রুহি ভয়ে টুকরে উঠল, দোকান চেপে ধরে সিটিয়ে গেল। সাফি বসলো মিহির সামনে। বেবি ডল, আমায় মারবি তুই? এত সাহস, এত শক্তি হয়েছে এই শরীরে? আমার কলার ধরেছিস? রাফির জন্য এত দরদ? কি দিয়েছে ও তোকে এতদিন? আমার আন্ডারে থেকেও ফুসছিস ওর জন্য? ওর গায়ে আঁচড় পড়লে আমায় মেরে ফেলবি? চল মেরে দেখা, মার আমায়, দেখি তোর নরম দুহাতে কত শক্তি, মার আমায়। বলতে বলতে মিহির মুখের দিকে ঝুঁকে অগ্রসর হতে লাগলো। সাফি ঘেন্নায় দিক দিশা না পেয়ে একদলা থুতু ছুঁড়ে মারল মিহি। সাফি হাসলো পৈশাচিক, ওর বাহু ধরে একটানে তুললো ওকে। হিসি উঠল। উপস, এত তেজ সব রাফির জন্য তাই না? চল আমার সাথে। বলে মিহির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। গলা ফাটিয়ে চিৎকার করলো রাফি। সারফারাজ, ছাড় ওকে, ওকে কিচ্ছু করিস না প্লিজ। ও জান আমার, তোর তো আমার সাথে শত্রুতা। বল, আমায় মার, কাট, যা খুশি কর। আমাকে তো মারতে এসছিস, নিয়ে নে আমার প্রাণ, মেরে ফেল আমায়, কিন্তু আমার বোন আর ওকে ছেড়ে দে। সাফি থেমে পিছু ফিরল। রাফির অশ্রুসিক্ত চোখ দুটো দেখলো। রাফি কাঁদছে এই মেয়েটার জন্য। পৈশাচিক আনন্দ জাগলো সাফির মনে। এটাই তো দেখার ছিল ওর। রাফিকে এই অবস্থাতেই ছটফট করতে দেখতে চেয়েছিল ও। ওকে তো ছাড়বো না, আমি তো জানি ও তোর জান, আর তোর এই জানটাকেই তো কেড়ে নিতে চাই আমি। বলে ফের টেনে হিসে হিড়িয়ে নিয়ে যেতে লাগলো মিহিকে। মিহি ঝটকা মারল। ছাড় আমায়, যাবো না আমি তোর সাথে। সাপি বিরক্তি দিতে বিবির করল কিছু। দাঁত পিষে 2 আঙ্গুলে কপাল কুচকে পাগলে নেয় বিলাপ করলো মনে মনে। এদিক ওদিক মাথা ঝাঁকিয়ে এবার পকেটে হাত ঢোকালো। এক মুহূর্তে পকেট থেকে হাত বের করে এক হাতে টুটি চেপে ধরল মিহির। অন্য হাতে পিস্তলটা ঠেকালো মিহির কপালে। মেরে দিই তোকে? বল, মেরে দিব? আমার সাথে যাবে না যখন, তখন মেরে দিই একেবারে। চালাবো গুলি, চালাই? না না, প্রথম গুলিটা অন্য কাউকে করে শুদ্ধ করে নেই। আমি তো মারবই, তোকেও আর রাফিকেও। রাফিকে আগে মারি, দেখবি? এই দেখ। কথা শেষ হতেই একটা বিকট শব্দে ঝংকার উঠল। নিস্তব্ধ রাস্তায় গুলি চলল একটা। সেকেন্ডের মাথায় 5 জনের শক্তিতে বন্দি রাফির পোরশালীর শরীরখানা দুলে উঠল। সবাই ছাড়ল রাফিকে, মিহিকেও ছাড়ল সাফি। বিটে ঠেসে উঠল ঝংকার তুলে। মিহি নিস্তব্ধ হয়ে পিছু ফিরল। রুহি আর শান্ত কিংকর্তব্য বিমোর। রুহি ভীত অক্ষী যুগল থেকে পানি করল টপটপ। শান্তকে ছাড়ল বাকিরা। রাফি ডান দিকে ছিটকে পড়েছে, গুলি লেগেছে ডান হাতের বাহুতে। ভারী কাপড়ের ব্লেজার ভেদ করে গলগলিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ব্লেজার নিচে সাদা শার্টটা তো আগেই রক্তে ছোপ ছোপ দাগে রাঙ্গা হয়ে আছে। বৃহৎ অক্ষী যুগল থেকে একই ধারায় পানি করালো মিহির। নীরবতা ভেদে অন্তরিক্ষ কেঁপে উঠল ওর চিৎকারে। না, সাথে সাথে রুহির চিৎকার। ভাইয়া, মিহি নিজের সর্বশক্তি দিয়ে সবে ছুটতে গিয়ে 2 ধাপ মাটিতে ফেলেছে। 3য় ধাপ মাটিতে পড়ার আগে আরও একটা বিকট শব্দে গুলি বর্ষণ হলো। 3য় ধাপটা মাটিতে পড়ে আটকে গেল মিহির চঞ্চল উদ্গ্রীব পা যুগল। কেঁপে উঠল সম্পূর্ণ নারী দেহ। মিহি, চিৎকারে ইতি টানতে নারী দেহখানা শূন্যে ভেসে না থেকে লুটিয়ে পড়ল খাঁজ কাটা পিচের রাস্তায়। রুহি বিড়বিড় করল শূন্য জড় মস্তিষ্কে। পাখি, নিজের ব্যথা ফুলে হুমড়ি খেয়ে ছুটে আসলো রাফি। মেয়েটা নেতিয়ে যাওয়া শরীরটা দেখলো, 2 হাতে আগলে। মিহির ভেজা ছলো ছলো আধো আধো চোখ, কান্নিস ঘেঁষে গরম নোনতা জল গড়িয়ে পড়ছে আপনা আপনি। রাফি ওকে জড়ানো এক হাতে ভেজা অনুভব করলো। কম্পিত হাতখানা নিজের ঝাপসা চোখের সামনে ধরে লাল তরল দেখতে পেল। লাল তরলে ভিজে গেছে হাতখানা। এই হাতটা দিয়েই তো মিহির কোমর জড়িয়েছিল রাফি। তার মানে কোমর থেকে রক্ত ঝরছে। রাফির হাতের দিক থেকে চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো। এক দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। রাফি কেঁপে কেঁপে ডাকলো, মিহি, এই জান, কি হলো এটা? মিহি মুচকি হাসলো। ভেজা হাতখানা কেঁপে কেঁপে বাড়িয়ে রাফির বাম গালে রাখলো। খচখচে দাড়ি হাতের নরম তালুতে বিদ্ধ হলো মিহির। অদ্ভুত শিহরণ জাগলো শরীরে। মেয়েটা শ্বাস টেনে থেমে থেমে বলল, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আপনিও তো বাসেন তাই না? আমার পাখির বড় ভাইয়া আমাকে ভালোবাসে। এভাবে ভালোবাসবেন আমায়, মনে রাখবেন, মিস করবেন, ভুলে যাবেন না কিন্তু। আমি আবারও মিস করব আপনাকে।
জর্ণ গলায় কোনো রকমে কথাগুলো বলে ফিকরে উঠল মিহি, শ্বাস টানলো হা করে। হ্যাঁ, বলেছি না সারা জীবন ভালোবাসবো। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না আমি। মেয়ে, তাকে আমার দিকে, চোখ খুলে রাখো প্লিজ, আমার কথা শোনো। হ্যাঁ এই যান, প্লিজ নিজের চোখ খুলে রাখো। শান্ত, গাড়ি বের কর তাড়াতাড়ি। কেঁপে উঠল শান্ত। সাফি হাসছে এদিকটাই তাকিয়ে, ওর পেছনে ছেলেগুলো সবার ঠোঁটেই বক্র হাসি। শান্ত কুল কিনারা হারিয়ে গাড়ি স্টার্ট করে সামনে আনলো। ওদের আর বাধা দিল না কেউ। রাফি টলছে, উঠে দাঁড়িয়ে একটানে কোলে তুলল মিহিকে। ধরা পায়ে কোনো রকমে ওকে কোলে করেই গাড়ির ব্যাক সিটে বসলো। রুহি বসলো সামনে, বাখারা ও নিরীহ চোখে শুধু দেখে যাচ্ছে। মুহূর্তে গাড়ির ইঞ্জিন চালু করলো শান্ত। মাথায় এলোমেলো, হাত কাঁপছে, স্টিয়ারিংয়ে ব্যালেন্স রাখলো কোনো রকমে। রাফির চোখ ভেজা, পানি করাচ্ছে অনবরত, মস্তিষ্ক অচল, কোনো দিকে না তাকিয়ে ও শুধু পাগলে নাই বকে যাচ্ছে। হ্যাঁ যান, প্লিজ চোখ খোলা রাখো, কিচ্ছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেবো না তোমায়। প্লিজ শুধু চোখ দুটো মেলে রাখো, তাকিয়ে থাকো আমার দিকে, দেখো আমায়। হ্যাঁ দেখো, এই যে আমি তোমার কাছে আছি, ভীষণ ভালোবাসি তোমায়, অনেক 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 বেশি ভালোবাসি। প্লিজ শুধু দু চোখে তাকিয়ে থাকো আমার দিকে। তোমার চোখের দৃষ্টি আমার সব, সব তুমি আমার। প্লিজ সে দৃষ্টি আড়াল করো না। মেয়েটা দীর্ঘশ্বাস টানলো, দৃষ্টি মেলে রাখতে পারল না আর। রাফির কথায় অবদ্ধ হয়ে বন্ধ করলো দৃষ্টি যুগল। দক করে উঠল রাফি, একটানে শক্ত করে মিহিকে মেশালো নিজের বুকের সাথে, চেপে ধরল শক্ত বাঁধনে। শান্ত, তাড়াতাড়ি গাড়ি চালা ভাই, নয়তো বাঁচবো না আমি। আমার জান কথা শুনছে না আমার, মরে যাবে আমি ওর কিছু হলে। তাড়াতাড়ি গাড়ি চালা, বাঁচা ওকে, নয়তো শেষ হয়ে যাবো আমি। এভাবে মারিস না আমায়, ওকে বাঁচিয়ে দে শুধু, ওকে ছাড়া আমি বাঁচবো না। রাফির গলা ধরে আসছে, নিভে আসছে অক্ষি যুগল। একেই মাথার চোট, তার উপর হাতে গুলি, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে উভয় স্থান থেকে, নিতে আসছে রাফির শরীরও। তবুও শক্ত হাতে জড়িয়ে আছে ওর ব্লসমকে, একটুও ছাড় দিচ্ছে না, দিলেই যেন পালিয়ে যাবে। আর তো পালাতে দেওয়া যাবে না, রাফি পালাতে দেবে না ওকে। মিহিকে বুকের মাঝে সেটে ধরে ঝরে পড়ল রাফি, নিতে আসলো সে। রুহির খেয়ে নেই, সব কিছু উল্টে পাল্টে আসছে ওর কাছে। ও শুধু পাগলে নেই মাথা দুলিয়ে শান্তকে ইশারা করলো তাড়াতাড়ি গাড়ি চালাতে। ভেজা চোখ শান্ত ভিজে আসছে বারবার। রাফিকে ও খুব ভালো করে চিনেছে, আর ও পারবে না মিহিকে হারাতে, ও মরে যাবে। পরের দিন সকাল 11টা, ঢাকা শহরের কোলাহলে পূর্ণ চারদিক, হসপিটালেও তাই। এমার্জেন্সি বিভাগটা শান্ত, আইসিইউতে একের পর এক ডাক্তারদের টহল চলছে। সেই রাত থেকে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে আছে রাফি। সিলেটের হসপিটাল থেকে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে ইমিডিয়েট সিচুয়েশন বুঝে। রাতের মধ্যে ঢাকায় ফিরেছে ওরা, তবে রাফি এসবে অবগত নয়। ও নিজেই জ্ঞানহীন হয়ে পড়ে আছে। মাথার চোট, সেখানে মোটা ব্যান্ডেজ, ডান বাহুতে মোটা ব্যান্ডেজ, বাম হাতের উল্টো পিঠে ক্যানুলা, ব্লাড যাচ্ছে শরীরে। গুলি বের করা হয়েছে ঢাকায় এসেই, শরীর থেকে রক্তপাত হয়েছে অনেক, সেসব পুষিয়ে রক্ত ডোনেট করা হচ্ছে। জ্ঞান ফেরেনি এখনও, বড় বড় ডাক্তাররা টহল দিচ্ছেন বারবার। 11টার পর ডান হাতখানা একটু কেঁপে উঠল রাফির, অচেতন অবস্থায় ভারী অনুভব করলো নিজের হাতটা। ধীরে ধীরে লেগে আসা চোখ দুটো পিটপিট করে খুলল রাফি। শরীরের তীব্র যন্ত্রণায় কাঁদতে উঠল, হাতটা নাড়াতে পারছে না। পুরো চেতনা ফিরের আগেই যথাসম্ভব চেষ্টা করলো হাত নাড়ানোর, পারল না। চোখ মেলে খোলা কেবিনের আশপাশ ঠাহর করার চেষ্টা করলো সে। অনেকটা মুহূর্ত লাগলো নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে, কোথায় আছে ও। আরও কিছু সময় লাগলো নিজেকে বুঝতে, নিজের অবস্থা বুঝতে। হাত নাড়াতে পারছে না কেন সেটাও বুঝতে। হাতের দিকে তাকাতে দৃষ্টি তীক্ষ্ণ করলো রাফি। এবার পুরোপুরি চেতনা, ধ্যান জ্ঞান ফিরল, কাটলো অবচেতনা। নিভু ব্যথা তোর মুখখানা আটকে উঠল রাফি। এক ছটকায় উঠে বসলো ও, কাপা গলায় বিবি করলো, মিহি, মা, মাই ব্লসম। ভীত আত্মা চমকে উঠল ওর। ও তাকালো বাইরের দিকে, ব্যথায় হাত নাড়াতে পারছে না। ও একটানে খুলে ফেল ক্যানুলার সুচ। ব্যথাতুর ভঙ্গিমায় মুখখানা কুচকে আসলো, ফিনকি বেয়ে রক্ত গলগলিয়ে। রাফি সব উপেক্ষা করে ছুটল বাইরের দিকে। কেবিনের বাইরে শান্ত ডাক্তারের সাথে কথা বলছে সে, চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। রাফি চেঁচিয়ে ডাকলো, হুমড়ি খেয়ে পড়ল ওর গায়ের ওপর। এলোমেলো মস্তিষ্কে বলতে লাগলো, শান্ত, আমার মেয়ে, মেয়ে কোথায় আমার, বলে কোথায়, কোথায় আমার ব্লসম? শান্ত স্যাদ করে উঠল, ব্যস্ত হয়ে পড়ল ডাক্তার।
আরে মিস্টার চৌধুরী, আপনি এই অবস্থায় ওঠে এসেছেন কেন? কী অবস্থা করেছেন হাতের? ব্লাড ডোনেট হচ্ছিল আপনার শরীরে, আর আপনি এভাবে ওঠে আসলেন? ইট ইজ নট গুড ফর ইউর বডি এট অল। রাফি শুনল না। শান্ত, শুনতে পারছিস আমি কি বলছি? আমার মিহি কোথায়? ডাক্তার চমকে উঠলেন এহেন গর্জনে। রাফি এবার শান্তকে চেপে ধরল। এই, তোর কথা কানে যাচ্ছে না, তাই না? মারতে চাস আমায়? তুই চাস আমি মরে যাই? বলছিস না কেন আমার মিহি কোথায়? দেখ, মরে যাচ্ছে আমি, আর পারছি না। বল না, মিহি কোথায়? করুণ হয়ে আসলো রাফির কণ্ঠস্বর, আহত দৃষ্টি শান্তর। ও হাত ইশারা করে আইসিইউর পাশের কেবিনটার নির্দেশ করলো। ঝট করে ইশারা অনুযায়ী সেদিকে তাকালো রাফি। আরও একবার শান্তর দিকে করুণ স্বরে কেমন করে শুধালো। ও ঠিক আছে তো? ওকে ব্যাটিক অবস্থা দেখার শক্তি নেই আমার। শান্ত মাথা ঝাঁকালো শুধু। রাফি ছুটল ইশারায় দেখানো পথে। ঠান্ডা শীতল ঘরটায় ঢুকলো হুড়মুড়িয়ে। ঠিক চোখের সামনে তার বুলসুমের দেহখানা নেতিয়ে পড়ে আছে। থমকালো রাফি। চোখের জ্বলন কমিয়ে দুফোঁটা অশ্রুবিন্দু করালো। তার বুলসুম ভালো নেই। মুখে অক্সিজেন মাস্ক কেঁপে কেঁপে হাঁসফাঁস করে শ্বাস নিচ্ছে সে। শরীরখানা ফুঁসে উঠছে প্রত্যেকবার শ্বাস টানার সাথে সাথে। হার্ট মনিটরে হৃৎপিণ্ডের ওঠানামার ছন্দ রেকর্ড হচ্ছে তার বুলসুমের। রাফি ঢোকিল এগুলো জড় পায়ে, ভেতরে প্রবেশ নিষিদ্ধ। রাফি কোনো রকমে নিজের পা দুটো ঠেলে ঠুলে মিহির পাশে গিয়ে দাঁড়াতে পারল না। কম্পনরত হাঁটুর টাল হারিয়ে হুমড়ি খেয়ে হাঁটু মুড়িয়ে বসলো বেডের পাশে। মেয়েটার চোখ বোঝা, বন্ধ চোখে পানি গড়াচ্ছে কানিস বেয়ে, যা হয়তো বুঝিয়ে দিচ্ছে ওর কষ্টের মাত্রা। রাফি হাত বাড়িয়ে দিল ওর দিকে, বাম গালে আলতো স্পর্শ করে ডাকলো। মিহি, হে মে, হে, কি হচ্ছে তোমার? এইভাবে তোমার মুখে অক্সিজেন মাস্ক কেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? আমি তো ইনহেলার কিনে দিয়েছিলাম। এই মেয়ে, কষ্ট হচ্ছে তোমার? এই দেখো, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। আমি নিঃস্ব হয়ে যাচ্ছি, প্লিজ আর এমন করো না। শান্ত দরজা ঠেলে ঢুকলো, সাথে ডাক্তার। রাফি মিহিকে ছেড়ে শান্তর কাছে উঠে আসলো। শান্ত, এই, কি হয়েছে আমার মিহির? ও এমন কেন করছে? কি হয়েছে ওর? ডক্টর, মেয়ের কি হয়েছে? ডাক্তার শান্তর দিকে তাকালেন, অতঃপর বললেন। মিস্টার চৌধুরী, পেশেন্টের শরীরে যে গুলিটা লেগেছিল সেটা আমরা বের করতে পেরেছি। উনি আপাতত আউট অফ ডেঞ্জার্স, কিন্তু 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 কি? ওনার ব্লাড লস হয়েছে অনেক আগে থেকেই। হিমোগ্লোবিন অনেক কম ছিল। 3 ব্যাগ রক্ত অলরেডি দিতে হয়েছে কাল থেকে, আরও 2 ব্যাগ প্রয়োজন। আমার রক্ত দিন, তবু ওকে বাঁচান। আমি রক্ত দেবো ওকে। আপনাকেই আলাদা করে রক্ত দিতে হবে, আর তাছাড়া ওনার ব্লাড গ্রুপ আলাদা আর ভীষণ রেয়ার। এবি নেগেটিভ রক্ত ওনার। ইমিডিয়েটলি বাকি 2 ব্যাগ রক্ত দিতে হবে, নয়তো এখনও লাইফ রিস্ক হতে পারে ওনার। আর আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত অ্যাভেলেবেল নেই। অন্য সব হসপিটালে দেখা হয়েছে, পাওয়া যায়নি কোথাও। রাফি পেছালো, নিজের মাঝেই আওড়ালো কয়েকবার। হেভি নেগেটিভ, হেভি নেগেটিভ। মামনি। কথা শেষ নিজের মাঝেই। রাফি ছুটলো এলোমেলো পায়ে। পিছু পিছু ওকে ডাকতে ডাকতে শান্ত হিমশিম খেয়ে যাচ্ছে রাফি। চৌধুরী বাড়িতে এসে পৌঁছাতে লেগেছে কয়েক মিনিট। বাড়ি কেউ কোনো বিষয়ই জানে না এখনো। রুহিও আসেনি এখনো। ও শান্তদের বাড়িতে ঘুমিয়ে বেচারি। চৌধুরী বাড়ির ড্রয়িং রুম ফাঁকা এখন। রাশেদ রাহান চৌধুরী আর জুবের চৌধুরী অফিসে। হেনা বেগম আর হালিমা বেগম রান্নায় ব্যস্ত। রাফি ধরফড়িয়ে বাড়িতে ঢুকলো। পিছু পিছু ছুটতে ছুটতে শান্ত। সে তখন থেকে এক নামে রাফিকে ডেকে যাচ্ছে, থামানোর চেষ্টা করছে ওকে, কিন্তু পায়নি। ফাঁকা ড্রয়িং রুমে সিঁড়ি পেয়ে দিক বেদিক হারিয়ে উপরে উঠতে গেলে হুমড়ি খেয়ে সিঁড়ির ওপর পড়ল রাফি। শান্ত পেছন থেকে চেঁচিয়ে উঠল ওর নাম সম্বোধনে, তবুও থামল না সে। রাফির নাম শুনে কিচেন থেকে বেরিয়ে আসলেন হেনা বেগম। ছেলেকে খেয়ে হারিয়ে ওভাবে উপরে উঠতে দেখে আটকে উঠলেন। পেছন থেকে অল্প বিস্তর ঠাউর করতে পারলেন ছেলের অবস্থা। আতঙ্কিত হয়ে ডাকলেন তিনিও। রাফি উপেক্ষা করল সবাইকে, ছুটল রাবেয়া চৌধুরী ঘরের উদ্দেশ্যে। বাড়ি থেকে দরজা খুলে উত্তেজিত হয়ে ডাকল। মামনি। খাটের উপর জড়সড় হয়ে বসে কোলে নিজের মিফতাহুলকে নিয়ে বসে বসে নিজের ধ্যানে গুনগুন করছিলেন রাবেয়া। রাফির আশঙ্কিক ডাকে চমকে উঠলেন তিনি। রাফি আর কোনো কথা না বলে সোজা গিয়ে হাত ধরে নামালো রাবেয়া চৌধুরীকে। মামনি, আমার সাথে চলো। রাবেয়া চৌধুরী পিটপিট করে তাকিয়ে পা বাড়ালেন। দরজার সম্মুখে হেনা বেগম। ধরপড়িয়ে ছুটে এসেছেন তিনি। রাফিকে অমন বিভৎস অবস্থায় দেখে আটকে উঠলেন। কেঁদে ফেলেন ঠোঁট উল্টে। ছেলেকে জড়িয়ে ধরলেন মুহূর্তেই। রাফি,
কি হয়েছে তোর? এ কি অবস্থা তোর? এমন হলো কি করে? তোর পুরো শরীর এমন এমন ব্যান্ডেজ কেন? কি হয়েছে? রাফির এই মুহূর্তে সময় নেই। সে রাফির চৌধুরীর হাত ছেড়ে কোনো রকমে হেনা বেগমকে সামলালো ধরা গলায়। আম্মু, এ দেখো, কিছু হয়নি আমার, একটু কেটেছে শুধু। এখন আমার হাতে সময় নেই আম্মু, আমার যেতে হবে। প্লিজ কেঁদো না তুমি, আমি একদম ঠিক আছি। ফিরে এসে সব বলবো তোমায়। সরি আম্মু, আমার যেতে হবে এখন। বলে আর অপেক্ষা করলো না, শান্তকে ইশারা করে ছুটল ও। হেনা বেগম পিছু ডাকতেই সামলে নিল শান্ত তাকে। রুহি শান্তর বাড়িতে এটা জানেন তিনি, কিন্তু ছেলের এমন দশা দেখে শান্তর হাজার সান্ত্বনাতেও মন টিকল না তার। কাঁদছেন তিনি, ছেলেকে আটকাতে পারলেন না, আর না পারলেন কিছু জানতে। রাফির অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক বড় কিছু ঘটেছে। আর রাবিয়া ওনাকেই বা এই অবস্থায় কোথায় নিয়ে গেল রাফি? কাঁদতে কাঁদতে তিনি ফোন করলেন রাশিদ রায়হান চৌধুরীকে। যতটা দ্রুত হসপিটাল থেকে বাড়িতে ফিরেছিলেন তার থেকেও বেশি দ্রুত বাড়ি থেকে হসপিটালে ফিরল রাফি। উত্তেজিত হয়ে শোরগোল জুড়ে দিল পুরো হসপিটালে। ও আসতেই ডাক্তার একটু স্বস্তি নিয়ে আগে জানালেন আরও 1 ব্যাগ রক্ত পাওয়া গেছে, আর মাত্র 1 ব্যাগ প্রয়োজন। রাফি শ্বাস ফেল দীর্ঘ। রাবিয়া চৌধুরীকে ইশারা করে বলল উদ্বিগ্ন হয়ে, ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, বাকি 1 ব্যাগ করে দেবেন। যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড নিন আপনারা। তবু আমার ব্লসমকে বাঁচান, ঠিক করে দিন ওকে প্লিজ। ডাক্তার সরু চোখে তাকালেন। মেয়েটাকে চেনেন না তিনি? কাল থেকে মেয়েটার প্রতি শান্তর উদ্বিগ্নতা দেখে এসেছেন, আর এখন এই অবস্থায় রাফির। হয়তো মেয়েটা বিশ্বাস কেউ। রাবিয়া চৌধুরী বোধহয় বুঝলেন না কিছু। তিনি বাচ্চা সুলভ নয়নে তাকিয়ে শুধালেন, আমার রক্ত নিবি তুই? আমায় কাটবি? আমার কেটে আমার রক্ত কাকে দিবি তুই? রাফি কিছু বলতে পারছে না, গলায় শব্দরা আসছে না। ও রাবিয়া চৌধুরীর দিকে তাকিয়ে প্রশান্তিতে জড়িয়ে ধরল তাকে। বিকাল 5টা। মিহির অবস্থা নর্মাল। রাফি শান্ত হসপিটালে নেই। খানিক আগে রাশিদ রায়হান চৌধুরী আর জুবের চৌধুরী এসেছেন হসপিটালে। রুহিকে হসপিটালে দেখে তিনি হতবাক, আরও হতবাক মিহিকে দেখে। বাক হারালেন তিনি। এতদিন কোথায় ছিল এই মেয়েটা? মিহি সেন্সলেস এখনও। রুহিকে ওর কাছে রেখে রাফি আর শান্ত বেরিয়েছে কোথায়? আইসিইউর ভেতরে মিহির, পাশে রুহি, আর বাইরে সিভিল ড্রেসে কড়া পাহারা। পরিত্যক্ত বিশাল সুগার মিল শহরের শেষ প্রান্তে, যা এখন এক প্রকার ধ্বংস স্তূপের ন্যায়। দেওয়াল থেকে সিমেন্ট খসে পড়া। এখানটায় মানুষের উপস্থিতি নেই বছর 10। জঙ্গল গাছগাছালি আড়ালে আপতিত হয়েছে মিলটা। একেবারে পরিত্যক্ত, বন্ধ, জং ধরা বিশাল লোহার গেটের তালা ভাঙ্গা। হাট করে খুলে আছে গেট। ভেতরটা পোকা মাকড় মাকড়সার জাল দিয়ে পরিপূর্ণ। ছাদ আকাশচুম্বী উপরে। একটু একহাঁটু ময়লার স্তর মেঝেতে। সেই আবর্জনার মাঝে মেঝের মাঝ বরাবর একটা নড়বড়ে কাঠের চেয়ারে বেঁধে রাখা কেউ। শরীর নেতিয়ে তার কপালের পাশ ঘেঁষে রক্ত গড়াচ্ছে। সামনে কয়েক ধাপ দূরে আরও 2 জন যুবক। সারফরাজ নিভু চোখ দুটো টেনে টুনে তুলল। রাফি আর শান্তকে ঝাপসা চোখে দেখে হাসলো অদ্ভুত। বলল, কেমন করে? আমায় মারলি রাফি? হাত কাঁপলো না তোর? এত জোরে জোরে মারতে পারলি আমায়? ভীষণ যন্ত্রণা হচ্ছে রে আমার, জ্বলে যাচ্ছে শরীর, খুব ব্যথা হচ্ছে শরীরে। বিশ্বাস কর, তোর হাতে আগের তুলনায় শক্তি বেড়েছে, কিন্তু আগে যখন মারতি তখন একটু ব্যথা লাগতো না। আজ খুব লাগলো তোর মারগুলো। বন্ধুদের আঘাতে লাগে না, কিন্তু বন্ধুরূপী শত্রুর আঘাতে খুব লাগে রে। রাফি হিসে উঠল। হাতের মুঠো খিচে কাঠের স্টিকটা ছুঁড়ে মারল মেঝেতে দূরে কোথাও। বিকট শব্দ হলো নীরবতার মাঝে। দুর্বলতায় চোখ বুঝল সারফারাজ। রাফি তেড়ে আসলো। তোর হাত কাঁপলো না একটু আমার উপর গুলি চালাতে? কলিজা কাঁপলো না? আমরা তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম কিনা বল? শত্রুতা কে তৈরি করেছে আমাদের মাঝে? আমি না তুই? তুই খুব ভালো করে জানিস 6 বছর আগে কি ঘটেছিল। তোর জন্য সিঙ্গিং ক্যারিয়ার ছেড়েছি আমি। 2 বছর নিজের ফ্যামিলি থেকে ধরেছিলাম। তোর পাগল বোন লাইফটা হেল করে দিয়েছে আমার। খবরদার, পাগল বলবি না ওকে। ও আমার বোন, আমার কলেজার টুকরাও। আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি তোর জন্য সুইসাইড করেছ। কেন মেরেছিলি সেই দিন ওকে? কেন মেরেছিলাম এটা জেনেও ভাই হয়ে বারবার শুনতে আসিস কেন? তুই তো জানিস সেদিন কেন মেরেছিলাম আমি ওকে। কারণ জেনেও লজ্জা করে না তোর? না, লজ্জা করে না আমার, কষ্ট হয় আমার, বুঝলি? কষ্ট হয়। আমার বোন মরেছে, তোর নয়। আজ যদি আমার বোনের জায়গায় তোর বোন থাকতো তাহলে তাহলে কেমন হতো বল? সেদিন যদি ফুলের জায়গায় সঠিক হতো, মেহের জায়গায় যদি তোর বোনই আসতো,
তাহলে কিন্তু আজ তোর বোনও কারো সামনে মুখে দেখাতে পারতো না, হয়তো আমার বোনের মতো মরতো। এবার আসলো শান্ত। সারফার্জের সম্মুখে অগ্রসর হয়ে একটু হেলে গলা চেপে ধরল ওর, দাঁত পিষে কটমট করে বলল, এই খবরদার, আমার জানের সাথে নিজের বোনের তুলনা দিবি না। তোর বোন নোংরা মস্তিষ্কের, নোংরা চিন্তাভাবনা ছিল তার বোনের। ভাই হয়েও এসব জানিস, তবুও মিনিমাম লজ্জা নেই তোর? গা দুলিয়ে হাসলো সারফারাজ।